জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর নেই। করোনায় আরো 14 জনের মৃত্যু, 24 ঘন্টায় শনাক্ত 1041 জন। করোনা সংক্রমণ বেড়েছে, তবে নিয়ন্ত্রণ সম্ভব বললেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস কখনোই নির্মূল হবে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি রাত 8টার নিউজ আওয়ার, অর্থাৎ নিউজ এট 8-এ। এতক্ষণ প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক, আর সীমিত জনবল ও সুযোগ সুবিধা নিয়ে তারা হাত বাড়িয়েছেন আর্তপীড়িতের সামনে। তাদের প্রতি এটি নিউজের ভালোবাসাময় আয়োজন। থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি অ্যাকমে ল্যাবরেটরিজ লিমিটেড। এই আয়োজন দেখতে চোখ রাখতে হবে এটি নিউজের পর্দায়। পুরো খবরের শুরুতেই শোক সংবাদ, জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 83 বছর বয়সী এই শিক্ষাবিদ হৃদরোগের সমস্যা ছাড়াও কিডনি ও ফুসফুসের জটিলতা, পার্কিনসন্স ও প্রস্টেটের সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের মরদেহ আগামীকাল সকালে সিএমএইচ থেকে গুলশানে তার বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর নেওয়া হবে তার প্রায় সারা জীবনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানকার কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অধ্যাপক আনিসুজ্জামানের দাফন বিষয়ে পরিবার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। শিক্ষক, গবেষক, প্রবন্ধক আর এই সব পরিচয়ের বাইরে আরো উজ্জ্বল এক ভূমিকায় জাতি পেয়েছে অধ্যাপক আনিসুজ্জামানকে। তিনি ছিলেন ধর্মান্ধতা ও মৌলবাদের বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠ। দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ, জ্ঞান সাধনার পাশাপাশি সারা জীবনই তিনি সামাজিক রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সক্রিয় থেকেছেন। 83 বছরের পরিণত বয়সে তার চলে যাওয়াও তাই জাতির জন্য অপূরণীয় এক ক্ষতি। আলোর পথের যাত্রী এই মহান শিক্ষকের প্রতি এটি নিউজের শ্রদ্ধাঞ্জলি। শিক্ষাবিদ, লেখক, গবেষক, ভাষা সংগ্রামী, মুক্তিযোদ্ধা, সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ। এত এত পরিচয়ের মাঝেও শিক্ষক পরিচয়টিতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন ডক্টর আনিসুজ্জামান। বাংলাদেশের জাতীয় অধ্যাপক, সর্বজন শ্রদ্ধেয় মানুষ। দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে সত্য, ন্যায়ের পথে অবিচল ছিলেন ইতিহাসের অনন্য এই বাতিঘর গুণীজন। পুরো নাম আবু তৈয়ব মোহাম্মদ আনিসুজ্জামান। জন্ম 1937 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার বসিরহাটে। লেখাপড়ায় বরাবরই দেখিয়েছেন ঈর্ষণীয় সাফল্য।
1956 ও 1957 সালে স্নাতক সম্মান এবং এমএতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন আনিসুজ্জামান। অনার্সে সর্বোচ্চ নম্বর পাওয়ার কৃতিত্ব স্বরূপ নীলকান্ত সরকার স্বর্ণপদক বৃত্তি লাভ করেন। 1965 সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে নেন ডক্টরেট ডিগ্রি। 1960 সালে মাত্র 22 বছর বয়সে আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে 1969 সালে বাংলা বিভাগের রিডার হিসেবে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। 1985 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। এছাড়া তিনি কলকাতার মাওলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অব এশিয়ান স্টাডিজ, প্যারিস বিশ্ববিদ্যালয় এবং নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো হিসেবে ছিলেন। কাজ করেছেন আরও বহু আন্তর্জাতিক সংস্থায়। দায়িত্ব পালন করেছেন নজরুল ইনস্টিটিউট ও বাংলা একাডেমির সভাপতি হিসেবে। মাতৃভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তীতে দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে অকুতোভয় ব্যক্তিত্ব অধ্যাপক আনিসুজ্জামান। 1952 সালে তার লেখা রাষ্ট্রভাষা কি ও কেন পুস্তিকাটি 21শে ফেব্রুয়ারির আগে রাষ্ট্রভাষা আন্দোলনের উপর প্রথম পুস্তিকা। 1971-এর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের অস্থায়ী সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে কাজ করেছেন। যুক্ত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বক্তৃতা লেখার কাজেও। বর্ণিল কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য গবেষণায় অধ্যাপক আনিসুজ্জামান নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। শিক্ষা ও সাহিত্য অবদানের জন্য একাধিক পুরস্কারও লাভ করেছেন এই গুণীজন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার। এছাড়া শিক্ষা ও সাহিত্য অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মভূষণ পদকে সম্মাননা দেয়। অধ্যাপক আনিসুজ্জামান এক সাহসী নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, কাজ করেছেন। তার কাছে আমাদের ঋণের শেষ নেই সীমাহীন কৃতজ্ঞতার। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। গুলশানে অধ্যাপক আনিসুজ্জামানের বাসায় এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। আমরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। সাব্বির, সাবির আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনি জানেন যে আজকে বিকেল 4:55 আমাদের সকলের সম্মানিত অধ্যাপক, জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান স্যার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি আজকে আমাদের সবাইকে ছেড়ে চলে যান এবং এই বিষয়টি তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবং আজকে আমরা এখানে আসার পর যেটি জানতে পেরেছি যে আজকে তার মরদেহ হাসপাতালেই থাকবে, সিএমএইচেই থাকবে। আগামীকাল সকাল নাগাদ তার মরদেহটি তার বাসভবন নিয়ে আসার কথা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। তার দীর্ঘদিনের যে কর্মস্থল, সেই কর্মস্থলে তার প্রথম নামাজে জানাজা হওয়ার কথা রয়েছে, এমনটি পরিবার আলোচনা করছেন বলে আমাদেরকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে আরেকটি বিষয় একটু জানানো হয়েছে যে হয়তোবা তার প্রথম নামাজে জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ রয়েছে সেখানে হতে পারে। এবং কিছুক্ষণ আগে স্যারের অসংখ্য সহকর্মী রয়েছেন, অসংখ্য গুণগ্রাহী রয়েছেন, অনেকেই তার বাসায় আসছেন এবং পরিবার এই মুহূর্তে তারা পারিবারিকভাবে আলোচনা করছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন এবং সিদ্ধান্ত শেষে আসলে নিশ্চিত হওয়া যাবে যে কোথায় কোথায় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং কোথায় তাকে দাফন করা হবে। এবং কিছুক্ষণ আগে রবীন্দ্র সৃজন কলা যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে, যেটি দায়িত্বে স্যার নিজে ছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ তিনি এসেছিলেন এবং তিনি যেটি বললেন যে স্যার আসলে চলে যাওয়াতে যে ক্ষতি হয়েছে সে ক্ষতি আসলে অপূরণীয় ক্ষতি, যে ক্ষতি আসলে কোনোভাবেই পূরণ হবার নয়। এবং পাশাপাশি স্যারের প্রতি যে শ্রদ্ধা আমাদের জানানো প্রয়োজন, সেই শ্রদ্ধা হয়তো এই করোনার কারণে আমরা সেই শ্রদ্ধা তাকে জানাতে পারবো না, কিন্তু করোনার শেষ
হয়ে যাওয়ার পর যেন স্যারের প্রতি যে যথাযোগ্য সম্মান দেওয়া উচিত বা স্যারের প্রতি যে সম্মান প্রদর্শন করা উচিত সেই সম্মান যেন আমরা দেখাতে পারি এবং স্যারের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো যেন পূরণ হয় সেই প্রতিজ্ঞা তারা সবাই করতে চান। তো এই মুহূর্তে তার পরিবারের যে স্বজনরা রয়েছে সেই স্বজনরাও আসছেন এবং পরিবার থেকেই সিদ্ধান্ত নেওয়া হবে কখন নাগাদ তাকে দাফন করা হবে এবং কোথায় দাফন করা হবে। এই ছিল আমার কাছে সবশেষ। আখি। সাব্বির, আপনাকে ধন্যবাদ। আমরা সাব্বিরের কাছ থেকে জেনে নিচ্ছিলাম ডক্টর আনিসুজ্জামানের মৃত্যুর পর তাকে দাফন সংক্রান্ত বিষয় নিয়ে তার পরিবারের কি মতামত, এবং আপনারা যেমনটি জানলেন যে করোনাকালীন এই যে একটা দুঃসময় চলছে সেই সময়ের কারণে কিন্তু ডক্টর আনিসুজ্জামানের দাফন নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে, অর্থাৎ কোথায় ঠিক তাকে শ্রদ্ধা সম্মান জানানোর ব্যাপারটিও সাব্বির আহমেদ জানিয়ে দিচ্ছেন, কোথায় তাকে দাফন করা হবে বা কোথায় কিভাবে নামাজে জানাজাগুলো আদায় করা হবে সেগুলো নিয়ে কিন্তু সাব্বির আহমেদ আমাদেরকে জানাচ্ছিলেন। এবারে বিশ্ব নারী দিবসে অর্থাৎ গত 7 মার্চ এটিএন নিউজে সঙ্গে কথা বলেছিলেন ডক্টর আনিসুজ্জামান। মূলত তিনি তার স্ত্রী সিদ্দিকা জামানকে নিয়ে কথা বললেও সেই কথোপকথনে উঠে এসেছিল তার জীবনের নানা দিক। আমাদের সংসার জীবন সুখে দুঃখে 58 বছর পার হয়ে গেছে। এই 58 বছরে আমরা অনেক পথ একসঙ্গে পরিক্রম করেছি। যেটি আমার স্ত্রীর কাছ থেকে আমি প্রধানত লাভ করেছি সেটি হচ্ছে যে উনি সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাতে আমি অনেক সময় ও স্বাধীনতা পেয়েছি আমার নিজের মতো কাজ করা। এই দৈনন্দিন বাজার হাট করা থেকে আরম্ভ করে ছেলে মেয়েদের মানুষ করা, এটা সবই তার কৃতিত্ব। কাজেই এইখানে আমি বলবো যে তার কাছে আমার বড় রকম ঋণ রয়ে গেছে এবং আমাদের সংসার জীবনের একটা বড় অংশ সেই পালন করে গেছে। আপনার কি কখনো কোনো অসুস্থতার কারণে দুঃসময় কষ্ট, কারণ মানুষ যখন বয়স হয়ে যায় তখন শারীরিক নানা ধরনের প্রতিবন্ধকতা বিভিন্ন সময় এসে যায়, হয়তো ঠান্ডার সময়টাতে বা শীতের সময়ে একটু কষ্ট হয়, কখনো প্রেশার বেড়ে যেতে পারে, কখনো কমেও যেতে পারে, বা অনেক সময় যাদের এই সময়গুলোতে ওনার ম্যাডামের কি ধরনের সহযোগিতা? না, এগুলো তো হয়ই, এগুলো হয়ই এবং এই সময় তার প্রত্যক্ষ শুশ্রূষা সেটা পেয়েছি। তা সে ওষুধ খাইয়েছে আমাকেও হিসাব করে, সে আমার অসুস্থতার সময় যাতে আমি কোনো অসুবিধাজনক কাজ না করি সেটা দেখেছে, এগুলো দেখেছে। খুব গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে এখন বলবো, আমি তো মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে, তারপর আবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে এলাম, তার পেছনে তার একটা বিশেষ ভূমিকা ছিল। সেই বারবার করে বলছিল যে ছেলে মেয়ে বড়ো হচ্ছে, ওদের ঢাকায় গিয়ে পড়াশোনার ব্যবস্থা করলে ভালো হয় এবং আমাদের বয়স হচ্ছে, আমাদের ফিরে যেতে হবে। তো এইটা একটা বড় সিদ্ধান্ত গ্রহণে সে আমাকে সাহায্য করেছিল এবং এই সিদ্ধান্ত গ্রহণের বেশিরভাগ অংশই তার। তারপরে আছে ছেলে মেয়েদের বিয়ে শাদী, ছেলেমেয়েরা কেউ নিজে পছন্দ করে বিয়ে করেছে, কারো বিয়ে আমরা ঠিক করে দিয়েছি। এইসব ক্ষেত্রে এটার ভূমিকা তো পালন করতেই হয়। আমার স্মৃতিকথায় তার কথা এসছে। হ্যাঁ, না, স্মৃতিকথায় তার সঙ্গে পরিচয়, বিয়ে, সন্তান পালন, তারপরে এই যে 71 সালে চলে গেলাম আমরা মুক্তিযুদ্ধের সময়, আবার ফিরে এসে নতুন করে ঘর সংসার করতে হলো। এই সব কিছুর মধ্যেই তার অনেকখানি অবদান আছে এবং আমাদের মধ্যে মনোমালিন্য হয়নি এ কথা বললে ভুল হবে, কিন্তু খুবই কম এবং সে মনোমালিন্যটা ঘুচিয়ে না খুব সহজ হয়েছে। এই প্রজন্মের কাছে যেমন হুটহাট করে অনেকে রাগারাগি করে সংসার অনেক সময় দেখা গেছে যে ভেঙে যায়, এবং এটা খুব বেশি এই গত 5-7 বছরে দেখা যাচ্ছে।
এক্ষেত্রে কি আপনাদের কাছ থেকে কোনো শিক্ষা নিতে পারে এমন কোনো ঘটনা কি বলতে পারেন? মানে এখনকার প্রজন্ম তারা তো আরেকটু বেশি আত্মকেন্দ্রিক আমার মনে হয়। কাজেই তাদের স্বামী স্ত্রীর মধ্যে পরস্পর কাজকর্মের বা সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় তারা একজন আরেকজনের সঙ্গে সামঞ্জস্য করে উঠতে পারে না, এর ফলে বেশ সংকট দেখা দেয়। তা আমাদের প্রজন্মে এটা কম ছিল, আমি মনে করি যে আমাদের সংসারে আরও কম ছিল। সব মিলিয়ে আমি বলবো যে আমরা সুখী জীবন যাপন করেছি। বিশ্ববিদ্যালয়ের চাকরির টাকায় সংসার চালাতে হচ্ছে, তাতে অনেক সময় টানাটানি করতে হচ্ছে, এবং এইটা আমাদেরকে পরস্পরের সঙ্গে সামঞ্জস্য বিধান করে নিতে হচ্ছে। করোনা প্রসঙ্গ, worldometers.info অনুসারে জানিয়ে দেব বিশ্বের সবশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 44,64,726, সুস্থ হয়েছেন 16,78,306 জন এবং মৃতের সংখ্যা 2,99,418। বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 18,863, সুস্থ হয়েছেন 3,361 জন এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা 283। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরো 14 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 283 জনে। 24 ঘন্টায় কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন 1041 জন। দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা 19,000-এর কাছাকাছি। আক্রান্ত ও মৃতদের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা অর্ধেকেরও বেশি। 1,51,930 জনের পরীক্ষার পর দশম সপ্তাহের শেষ দিকে বাংলাদেশের এই বিরূপ পরিস্থিতিতে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। টোটাল আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 7,837টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে 7,392টি। এ পর্যন্ত আমাদের নমুনা পরীক্ষা 1,51,930টি। এই 41টি ল্যাবে যা আমরা নমুনা পরীক্ষা করেছি গত 24 ঘন্টায়, তাতে নতুন করে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 141 জন ব্যক্তি। দুঃখিত, 1,041 জন ব্যক্তি। 1,041 জন ব্যক্তি এই 24 ঘন্টা শনাক্ত হয়েছে। আমাদের মৃত্যুর তালিকায় আজকেও আছে 14 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় এবং এ পর্যন্ত মৃত্যু 283 জন। আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, মনোবল হারাবেন না, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবেন, এভাবেই জনগণকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, লকডাউন শিথিলতার জন্য করোনার সংক্রমণ বেড়ে গেছে, কিন্তু এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সকালে সামাজিক সুরক্ষা বেষ্টনীর বাইরে থাকা কর্মহীন দরিদ্র মানুষকে নগদ আর্থিক সহায়তা দেওয়ার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। করোনা সংক্রমণ ঠেকাতে টানা লকডাউনে যারা কাজ হারিয়েছেন, শ্রমজীবী দরিদ্র সেই সব মানুষকে নগদ আর্থিক সহায়তা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়। একই সঙ্গে মোবাইল ও অনলাইন ব্যাংকিং ব্যবস্থায় স্নাতক সমমান পর্যায়ে শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এটাই হলো আমাদের ডিজিটাল বাংলাদেশ। হাতে হাতে টাকা নিতে হবে না, কারো কাছে যেতে হবে না, ধর্ণা দিতে হবে না, বলতে হবে না, সবার কাছে টাকা হেঁটে পৌঁছে যাবে। অনুষ্ঠানে মাত্র একটি ক্লিকে সরকারের সামাজিক সুরক্ষা বেষ্টনীর বাইরে থাকা 50 লাখ পরিবারকে 2,500 টাকা করে মোট 1,250 কোটি টাকার নগদ আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। প্রতি পরিবারের 4 জন হিসেবে কমপক্ষে 2 কোটি মানুষ সরাসরি এই আর্থিক সহায়তার উপকারভোগী। যারা একবার পান, যাদের নাম আছে তারা নেবেন না, তাদের নাম বাদ যাবে। এই দ্বৈততা থাকবে। যারা পাচ্ছেন তারা পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বয়স্ক ভাতা পাচ্ছেন, তারা না, তার বাইরে যারা কিছুই পাচ্ছেন না, সেই না পাওয়া যারা, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা। প্রধানমন্ত্রী বলেন, দেশে সুপরিকল্পিতভাবে ত্রাণ বিতরণ চলছে। জনগণকে আস্থা ও বিশ্বাস নিয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, মনোবল রাখবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। এই কথাটাই আমি আপনাদেরকে বারবার বলছি এবং আবারও বলতে চাচ্ছি। এত মানুষ
হয়তো অনেক বেশি দিতে পারবো না, কিন্তু কিঞ্চিত পরিমাণ দিলেও যেন আমি দিতে পারি, কেউ যেন বঞ্চিত না হয় এবং সবাইকে যেন কিছু সহযোগিতা করতে পারি, সেই চিন্তা করেই আমরা এই পদক্ষেপগুলি নিচ্ছি। করোনা বিপর্যয়ে খাদ্য সংকট মোকাবেলায় দেশের 1 ইঞ্চি জমিও ফাঁকা না রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, প্রয়োজনে এই বৈশ্বিক বিপর্যয়ে অন্য দেশকে সহায়তা করবে বাংলাদেশ। এমন এক শক্তি নিয়ে এসেছে যেখানে সব শক্তি পর্যদস্ত হয়ে গেছে, এদের কাছে সকলকেই সারেন্ডার করতে হয়েছে। সেটাই হলো সব থেকে এক দুর্ভাগ্য বিশ্বের জন্য। তবে লাভবান হয়েছে প্রকৃতি, যেখানে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে যে পরিবেশ নষ্ট হচ্ছিল, প্রতিবেশ নষ্ট হচ্ছিল, যেটা নিয়ে নানা চিন্তা ভাবনা অনেক কিছু হচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন এই করোনার প্রভাবে আজকে জীবনযাত্রা সম্পূর্ণ অচল, তখন প্রকৃতি কিন্তু তার আপন গতিতে হেসে খেলে উঠছে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। বাইজিস্টের বিরতি নিচ্ছি এবার, এরপর জানিয়ে ফিরছি। করোনা যুদ্ধে নিয়োগ পেলেন 5,000 নার্স। পেঁয়াজ আমদানি করলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন বললেন কৃষিমন্ত্রী। বিরতির পর ফিরে এসে নিউজ এট 8-এ সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবে 5,054 জন নতুন পদায়ন হওয়া নার্সকে স্বাগত জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের এখন নার্সের সংখ্যা 43,000। নতুনদের চাকরি পাওয়া এসব নার্সদের করোনা রোগীর পাশাপাশি অন্যান্য রোগীদের সমানভাবে সেবা দিতে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার ছিল আধুনিক নার্সিং ব্যবস্থার জননী ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 200তম জন্মদিন। তার ঠিক দুদিনের মাথায় তাকে আদর্শ মেনে নতুন 5,054 জন নার্সের এই শপথ। নতুন চাকরি আনন্দের হলেও তাদের অবস্থাটা ভিন্ন। করোনা মোকাবেলায় ঢাল হতে হবে তাদেরকেই। যদিও জাতির এই সেবকদের আমন্ত্রণের অনুষ্ঠান শুরু হয়েছে শিডিউলের প্রায় 40 মিনিট পরে। করোনা কালে যখন অনুষ্ঠান এড়িয়ে চলতে বলা হচ্ছে, ঠিক সেই সময় স্বাস্থ্যমন্ত্রী মঞ্চে থাকা অবস্থায় বক্তৃতা দিয়েছেন অন্তত 8 জন। আমি তো নতুন চাকরি পেয়ে খুব আনন্দ পেয়েছিলাম, মিষ্টি খাইয়েছিলাম। আপনারা মিষ্টি খাইয়েছেন? অনুষ্ঠানে মূলত নতুন নার্সদের সততার সাথে রোগীদের সেবায় নিয়োজিত হবার আহ্বান জানানো হয়। পিপিইর মতো সুরক্ষা সামগ্রী নিশ্চিতে নার্সদের আশ্বস্ত করেছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী। তার বিশ্বাস, দেশের করোনা পরিস্থিতি অন্যান্য দেশের চাইতে ভালো। আমাদের আক্রান্ত সংখ্যা একটু বেড়ে গেছে, স্বাভাবিকভাবেই একটু বাড়বে, যেহেতু কিনা আমাদের গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, আমাদের এখন বাজার ঘাটও কিছুটা খুলে দেওয়া হয়েছে এবং অন্যান্য যে ধর্মীয় কার্যক্রম খুলে দেওয়া হয়েছে। কিছু বাড়তে পারে, কিন্তু আমরা আশা করি আমরা যদি স্বাস্থ্য বিধিগুলো মেনে চলি তাহলে পরে এটা অবশ্যই নিয়ন্ত্রণে থাকবে। মাত্র 15 দিনের মাথায় এত নার্সের নিয়োগের ঘটনা দেশে বিরল আর প্রশংসার দাবি রাখে। তবে নবীন বরণের এই অনুষ্ঠান শেষে 2013-র নার্স নিয়োগ পরীক্ষায় অসন্তোষে থাকা এমন প্রার্থীদের আকুতি এড়িয়ে যেতে হয়েছে স্বাস্থ্যমন্ত্রীকে। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। এবার এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। করোনা পরিস্থিতির এই সময়ে নিরলস কাজ করে যাচ্ছে ভোলা স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে তৈরি করা হয়েছে আইসোলেশন ইউনিট ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার। স্থাপন করা হয়েছে করোনা নমুনা সংগ্রহ বুথ। ফলে ডাক্তার, নার্স সহ সকলের মাঝে দেখা দিয়েছে এক ধরনের স্বস্তি। ভোলা প্রতিনিধি রাশেদ হোসেন রুবেলের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখব।
দ্বীপ জেলা ভোলার ২২ লাখ মানুষের ভরসার স্থান ভোলা সদর হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত হলেও ডাক্তার, নার্স সহ প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। তবে যতটুকু আছে তা দিয়েই সেবা দেওয়ার নিরলস চেষ্টা চলছে। সাধারণ রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি করোনা রোগীদের জন্য নতুন ভবনে করা হয়েছে ১০০ শয্যার আইসোলেশন ইউনিট। তারা মাস্ক পরে আসে না, সামাজিক দূরত্ব মেনটেন করে না, এই জিনিসগুলো আমাদের সমস্যা আছে। এরা বুঝতে চায় না আসলে জিনিসটা যে এইভাবে মেনটেন করা উচিত, এরা বুঝে না আর কি। এটা একটা প্রবলেম আমাদের। বাকি আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি। নর্মাল সিমিউনিটির যেগুলো আছে সেগুলোতে আমি মেডিসিন দিয়ে বাসায় পাঠিয়ে দিই। তারপর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, কোনো প্রবলেম হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ২৩ এপ্রিল ভোলার প্রথম মনপুরা উপজেলায় ঢাকা ফেরত ফুড পান্ডার এক বিক্রয়কর্মীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে আক্রান্ত হওয়া ১০ জনের ৫ জনই এখন পুরোপুরি সুস্থ। বাকিরাও স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে আমাদের সুন্দর করোনা ইউনিট রয়েছে সদর হাসপাতালে, যেখানে আমরা ১০০ বেড রয়েছে। এই ১০০ বেডকে আমরা আরো ২৫০ বেডে উন্নত করতে পারবো। এছাড়া ভোলা জেলার সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে। ইতিমধ্যে ভোলায় করোনা টেস্ট করার জন্য পিসিআর ল্যাবের অনুমোদন হয়েছে। শিগগিরই তা সদর হাসপাতালে স্থাপন করা হবে। আর এতে আরো শক্তিশালী হবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের করোনার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। গণমাধ্যম কর্মী সহ দায়িত্বে থাকা অবস্থায় যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের সাহায্যে এগিয়ে আসতে বিভিন্ন সামাজিক সংগঠন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। সকালে গণমাধ্যম কর্মীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। রিপোর্ট করছেন মাহফুজা মোসলেহি। নানা দুর্যোগ ও চ্যালেঞ্জ মাথায় নিয়েও মাঠে থাকেন গণমাধ্যম কর্মীরা। লক্ষ্য একটাই, ঠিক সময়ে ঠিক খবরটি পাঠক দর্শকদের কাছে পৌঁছে দেয়া। দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যম কর্মী করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছেন এমন সংখ্যাও কম নয়। তাদের পাশে দাঁড়াতেই ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন পাথওয়ে। করোনা আক্রান্ত গণমাধ্যম কর্মীদের জন্য এই কার্যক্রমের উদ্বোধন করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কেবল পাথওয়ে নয়, বিত্তবান সহ বিভিন্ন সংগঠনও যেন করোনা আক্রান্তদের পাশে দাঁড়ায়, এমন আহ্বান অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মাহফুজুর রহমানের। আমাদের দেশের যে অবস্থা সরকার করে যাচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে যদি না করতে পারি, তাহলে এই সমস্যার থেকে আমরা পার পাবো না। সুতরাং বিত্তবান লোকদেরকে আমি আহ্বান করব, আপনারা যেভাবে পারেন এই এগিয়ে আসেন আজকে দুস্থ মানবতার সেবায়। যাত্রা শুরু ৬টি অ্যাম্বুলেন্স দিয়ে। কর্তৃপক্ষ জানায়, করোনাকালীন সময়ে গণমাধ্যম কর্মীদের জন্য ২৪ ঘন্টাই দেয়া হবে ফ্রি সার্ভিস। এই দুর্যোগকালীন সময় গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন। গণমাধ্যমদের মাধ্যমেই কিন্তু আমরা এই মেসেজগুলো পেয়ে থাকি। তো আমরা চাই যে এই যারা কাজ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে, তাদের পাশে দাঁড়ানোর প্রয়োজন। ০১-৭৭-১৬-২৬19 এই নম্বরে যোগাযোগের মাধ্যমে সেবা নেওয়া যাবে বলেও জানান তিনি। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা। সোশ্যালিস্ট ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। এবার করোনা রোগীর চিকিৎসায় ব্যবহারযোগ্য দূর নিয়ন্ত্রিত রোবট তৈরি করেছেন প্রযুক্তিপণ্য নির্মাতা দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন। অতি বেগুনি রশ্মি ও উচ্চ তাপমাত্রা ব্যবহার করে মাস্ক, পিপিই, মোবাইল সহ চিকিৎসকদের ইলেকট্রনিক ও ধাতব যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার আরও 2টি পণ্য ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সরকারের আইসিটি বিভাগের কাছে পণ্যগুলো হস্তান্তর করে ওয়ালটন। এ সময় তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, করোনা প্রতিরোধে যুদ্ধে সামনের সারিতে থাকা চিকিৎসকদের সুরক্ষায় সম্পূর্ণ দেশীয় এই পণ্যগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে ওয়ালটনের কর্মকর্তারা জানান, মেডিকার্ট নামে দূর নিয়ন্ত্রিত রোবটটিতে টেলিমেডিসিনের প্রায় সব সুবিধা রাখা হয়েছে। এটি রোগীদের কাছে ওষুধ বা খাবার পৌঁছে দেয়া এবং পরীক্ষার জন্য তাদের কাছ থেকে স্যাম্পল নিয়েও আসতে পারবে। এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা।
কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, ভারত থেকে যদি আবারও বিপুল পরিমাণ পেঁয়াজ আসে তাহলে এদেশের চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন। অনলাইন সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, তারা বলেছে মাত্র 1500 টন গত বছরের আমদানি করা পেঁয়াজ আছে, সেই পেঁয়াজটা তারা বিক্রি করে দিবে 25 টাকা করে। কাজে এটা নিয়ে দামের উপর খুব প্রভাব পড়বে না, এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই। কিন্তু ভারত থেকে যদি বিপুল পরিমাণ পেঁয়াজ আবার আসে তাহলে আমাদের এই পেঁয়াজ চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। পেঁয়াজ আমরা কোনোদিনই সেলফ সাফিসিয়েন্ট, আমরা কোনোদিনই স্বাবলম্বী হতে পারবো না। কাজেই পেঁয়াজের দামের ব্যাপারটা খুবই একটা স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমাদের ভালো প্রযুক্তি আছে, উৎপাদন বাড়ানো সম্ভব। আমরা যদি সঠিক পদক্ষেপ নেই এবং নীতি মেনে চলি তাহলে 2 বছর 3 বছরের মধ্যে পেঁয়াজে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারব। বাজেটে বিরতি নিচ্ছি, আবারও এরপর জানিয়ে ফিরছি। ব্রিটেনের সর্বকালের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ লুইস হ্যামিল্টন। বিরতির পর ফিরে এসে নিউজ এট 8 আরও একবার আমন্ত্রণ। করোনার কারণে জীবিকা নিয়ে কষ্টে থাকা অসহায় কয়েকশো পরিবারকে অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সাবেক সাংসদ আলহাজ মকবুল হোসেন। সকালে মোহাম্মদপুরে এই উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, মোহাম্মদপুর, আদাবর ও শেরে বাংলা নগর থানার 28, 29, 30, 31, 32, 33, 34 এবং 100 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। যেসব বাসিন্দাদের সহায়তা দরকার তাদের কাছে পৌঁছে দিতে ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দের হাতে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এ ধরনের সহায়তা সামনেও অব্যাহত থাকবে বলে জানান আলহাজ মকবুল হোসেন। আন্তর্জাতিক অঙ্গনের খবরাখবর জানাবো। বিশ্ব থেকে করোনা ভাইরাস কখনোই নির্মূল না হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। তবে তারা জানিয়েছে যথাযথ উদ্যোগ নেওয়া হলে ভাইরাসটি এখনো নিয়ন্ত্রণ সম্ভব। WHO বিশেষজ্ঞ মাইক রায়ান জানান, অতীতে হাম কিংবা HIV-র মতো সংক্রামক রোগের টিকা উদ্ভাবন হলেও সেগুলো নির্মূল করা যায়নি। তবে সবাইকে ভাইরাসটিকে মেনে নিতে হয়েছে। করোনা কখন নির্মূল হবে তা কেউ জানে না। বর্তমানে করোনার ভ্যাকসিন আবিষ্কারের শতাধিক প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে 8টি প্রতিষ্ঠানকে তাদের তৈরি ওষুধ মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের অনুমতিও দিয়েছে। এছাড়া বিভিন্ন দেশে লকডাউন তুলে নিতে তাড়াহুড়ো না করারও পরামর্শ দিয়েছেন সংস্থাটি। ক্লেমার স্পোর্টস নিউজ এবার। দ্য সানডে টাইমস পত্রিকার করা তালিকায় সর্বকালের সবচেয়ে ধনী ব্রিটিশ ক্রীড়াবিদ হিসেবে জায়গা করে নিয়েছেন ফর্মুলা 1 তারকা লুইস হ্যামিল্টন। এই তালিকার 32 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ক্রীড়াবিদ শীর্ষস্থানটি দখল করলেন। ব্রিটেনের 1000 ধনী ব্যক্তির নাম প্রকাশ করেছে দ্য সানডে টাইমস। 6 বারের ফর্মুলা 1 বিশ্ব চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন 2018 সালে মার্সিডিজের সাথে 40 মিলিয়ন পাউন্ডের চুক্তি করেছিলেন। গত বছরের তুলনায় তার সম্পদের পরিমাণ 37 মিলিয়ন পাউন্ড বেড়ে 224 মিলিয়ন পাউন্ড হয়েছে। 170 মিলিয়ন পাউন্ডের সম্পদ নিয়ে তালিকায় দ্বিতীয় ক্রীড়াবিদ গলফার ররি ম্যাকিলার। এই তালিকায় তরুণদের মধ্যে ক্রীড়াঙ্গনের তারকাদেরই আধিপত্য। 50টির মধ্যে 18টি স্থানীয় খেলোয়াড়দের। এর মধ্যে বক্সার অ্যান্থনি জোসুয়া ছাড়া বাকি সবাই ফুটবলার। শেষ করব নিউজ এট 8, তবে যাবার আগে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আপনি জুড়ে আরেকবার জানেন। জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান আর নেই। করোনায় আরও 14 জনের মৃত্যু, 24 ঘন্টায় শনাক্ত 1041। করোনা সংক্রমণ বেড়েছে, তবে নিয়ন্ত্রণ সম্ভব বললেন প্রধানমন্ত্রী। করোনা
ভাইরাস কখনোই নির্মূল হবে না, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি। করোনা যুদ্ধে নিয়োগ পেলেন 5,000 নার্স। পেঁয়াজ আমদানি করলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন বলেন কৃষিমন্ত্রী। এবং ব্রিটেনের সর্বকালের সবচেয়ে ধনী ক্রীড়াবিদ লুইস হ্যামিল্টন। এই ছিল নিউজ এট 8 এর সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার লিখে স্পেস দিয়ে লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।